লাভ কি? মাদ্রাসা শিক্ষা দরকার কি আছে? ছেলে মেয়েদের ইমাম বানিয়ে লাভ নেই, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কথা। মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে স্কুল। আর এই রাজ্যের মাদ্রাসা যেটা, সেখানে ইতিহাস পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, ম্যাথামেটিক্স পড়ানো হয়। ইভেন শুধু তাই না, মাদ্রাসার শুধু শিক্ষকরা মানে অমুসলিম নয়, ছাত্ররাও অমুসলিম আছে, অনেক ছাত্র অমুসলিম আছে। এবং মাদ্রাসায় আপনি যদি দেখেন 1 থেকে 20 পর্যন্ত র্যাঙ্ক করে, তাদের মধ্যে অনেক অমুসলিম থাকে। আর অনেকে জানেন না, আপনি চলে যান না, আমি একাধিক মাদ্রাসার এই কলকাতার আশেপাশেই বলে দিতে পারি, আপনি চলে যান হাতিয়াড়া মাদ্রাসা, দেখুন কত মানে হিন্দু ছাত্র রয়েছে, হিন্দু শিক্ষক রয়েছে প্রচুর। কারণ হচ্ছে এগুলোতে মডার্ন এডুকেশন দেওয়া হয়। ওই শুধু 50 নম্বরের একটা আরবি থাকে, মানে সেক্ষেত্রে একটা সাবজেক্টে 50 বা 100 হোয়াটসঅ্যাপ, মানে সেটা বাদ বাকি সব জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। আর মাদ্রাসা শব্দের অর্থই হলো স্কুল। হলে স্কুল কিন্তু কোনো সময় মানে আপনি যে ফর্মে দেখুন, এডুকেশন যে ফর্মেই পাবেন, ওই 3 ইডিয়টসে দেখে নেন না, যেভাবে পাবি বাবা জ্ঞান আরোহণ করে নে, যেখানে পাবেন জ্ঞান নিয়ে নিন, অসুবিধা কি আছে। যে বরাদ্দ ছিল তা আগের বারের তুলনায় 61% কমিয়ে দেওয়া হয়েছে। দেখুন, বাজেটে আমি মনে করি যে সকল মানুষের জন্য বরাদ্দ থাকা উচিত। দেখুন, প্রতিটি মানুষকে সমান অধিকার দিতে হবে। এই সমান অধিকারের প্রশ্নে যদি সরকার কাজ করে, তাহলে নিশ্চিতভাবে মানুষ আশীর্বাদ দেবেন। আর যদি সমান অধিকারের প্রশ্নে মানুষ কাজ না করেন, নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করবেন এবং ভোটের সময় মানুষ সেইভাবেই ট্রিট করবেন। প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের দেশে দেখবেন রিজার্ভেশন আছে। কেন আছে? অনেকে মনে করেন রিজার্ভেশন মানে অ্যাডভান্টেজ। না, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিটি মানুষের সমান অধিকার ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে। তাই রিজার্ভেশন হচ্ছে একটা স্টপ গ্যাপ মেজার। সিমিলারলি দেখবেন অনেকেই সমালোচনা করেন বা বলেন যে সংখ্যালঘু দপ্তর কেন আছে, বা ধরুন একটি অনগ্রসর কল্যাণ দপ্তর কেন আছে। যদি অনগ্রসর কল্যাণ দপ্তর থাকারই প্রয়োজন হতো না, বা সংখ্যালঘু দপ্তর থাকারই প্রয়োজন হতো না, যদি প্রতিটি মানুষের জন্য সমান অধিকার এনশিওর করা যেত। যদি পুরুলিয়ার একজন আদিবাসীর সন্তান, মুর্শিদাবাদের একজন মুসলিম পরিবারের মেয়ে, তাদের প্রত্যেকের জন্য, বা ধরুন নর্থ বেঙ্গলের ধরুন চা বাগানের একটা চা শ্রমিকের সন্তান, তাদের প্রত্যেকের জন্য একই স্কুল, একই মানের স্কুল, একই মানের হাসপাতালের ব্যবস্থা যদি করা যেত, তাহলে কাউকেই কোনো প্রকার তাদের জন্য বরাদ্দেরও প্রয়োজন হতো না, তাদের জন্য নতুন করে অধিকারেরও প্রয়োজন হতো না। এটা কেন প্রয়োজন হয়? তার কারণ আমরা রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছি। কোনো বরাদ্দ কোনো প্রকার প্রগতির লক্ষণ না, এটা বিশেষ বরাদ্দ বা বিশেষ সংরক্ষণ। এটা হচ্ছে যে বেসিক্যালি রাষ্ট্র হিসেবে ফেল করার নিদর্শন। আমরা এটাকে এনশিওর করতে হবে। প্রতিটি সরকারের কাছে আহ্বান, এই সরকারের কাছেও আহ্বান, কেন্দ্রের সরকারের কাছে আহ্বান, এনশিওর করুন সমমানের শিক্ষা, সমমানের স্বাস্থ্য ব্যবস্থা, সমমানের প্রত্যেকের জন্য পরিকাঠামো, নাগরিক পরিকাঠামো। সেটা যদি এনশিওর করা যায়, কারোর জন্য কোনো বরাদ্দ প্রয়োজন হয়, সেটা আগে এনশিওর করুন। এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তো বটেই, কর্মসংস্থানের প্রশ্ন। দেখুন, ডিএ 20%, এটাকে আমি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি। কারণ এ যাবৎকালে কোনো সরকার এতটা পরিমাণ ডিএ সত্যিই ডিক্লেয়ার করেনি। কারণ 33%, 4%, 7% ডিএ, মানে আপনি যদি সেই হিসাবে ধরেন, এটা কেন করতে হলো? তার কারণ এর আগে যে সরকার ছিল তিনি মানতেনই না ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। বারবার চিৎকার করেছি, 7 বার হেরেছেন মমতা ব্যানার্জির সরকার, 7 বার হেরেছে। তারপরেও ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে তাদের মানে বিরাট কষ্ট হতো, মানে ওই পারলে লাট ঝাঁটা খেয়ে দিয়েছিল আর কি। কিন্তু এখন যে 20% দেওয়ার পরেও আমি বলবো এখনো এআইসিপিআই অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীরা পাচ্ছে না নিশ্চিতভাবে, কারণ পাওয়ার তো আর কোনো সীমা থাকে না। কিন্তু তারপরে বলবো এটা একটা ইতিবাচক পদক্ষেপ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেখুন, সুপ্রিম না, এটা ভুল করছেন আপনি, এটা ভুল হচ্ছে। এই সুপ্রিম কোর্টের মামলাটা ছিল রোপারুল 2009-এর সাপেক্ষে, সেটা এরিয়ার ডিএ। আর এটা কিন্তু রোপারুল 2019-এর সাপেক্ষে ডিএ দিচ্ছেন, তাদের প্রত্যেকেই পাবেন। ফলে এরিয়ার তো অবশ্যই পাবেন, কর্মচারীরা এরিয়ার পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার, এটা হচ্ছে রোপারুল 2019-এর সাপেক্ষে। এরিয়ার তো সেটা তো সুপ্রিম কোর্টের রায় মোতাবেক দিতেই হবে।
সেটা হচ্ছে ইন্দু মালহোত্রা কমিটি, তারা দেখবেন এবং সেই অনুযায়ী হিসাব করে সেটা তো পাবেনই। কিন্তু রোপারুল 2019 যেটা মমতা ব্যানার্জির আমলে তৈরি আইন, একমাত্র আইন, গোটা ভারতবর্ষে আর কোথাও পাবেন না এই আইন। কোনো রোপারুলে ডিএর প্রভিশন নেই, এরকম রোপারুল একটা পাবেন না, কিন্তু মমতা ব্যানার্জির তৈরি রোপারুলে পাবেন। রোপারুল 2009 মামেদের আমলে তৈরি, ডিএর প্রভিশন আছে। 1998 সালের রোপারুল, ডিএর প্রভিশন আছে। একমাত্র মমতা ব্যানার্জির আমলের তৈরি রোপারুল 2019 ডিএর প্রভিশন নেই। ওই জন্য জনগণ, মানে সাধারণ সরকারি কর্মচারীরা ঘাড় ধাক্কা দিয়েছে, জনগণও ঘাড় ধাক্কা দিয়েছে। দেখুন, ডিএ বাড়লে কি হয়? ডিএ বাড়লে যে একজন সাধারণ শ্রমিক মিনিমাম ওয়েজেস সেটা বাড়ে, কারণ হচ্ছে ডিএ বাড়লে ভিডিএও বাড়ে, ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালায়েন্স। তাতে কি হয়? ডিএ বাড়া মানে কি, সাধারণ সমাজের নিম্ন মধ্যবিত্তদের হাতে দুটো টাকা আসে। তাতে কি হয়? সে কনজিউমার গুড কেনে। কনজিউমার গুড কিনলে কি হবে? বাজারে অর্থনীতির গতিময়তা বাড়বে। আবার একইভাবে যদি একজন শ্রমিকের, তার যদি মিনিমাম ওয়েজেস বাড়ে, তাহলে সে কি করবে? একটু বেশি চাল কিনবে, একটু বেশি ডাল কিনবে। যেগুলো কনজিউমার গুড, সেগুলো কনজিউম করা যায়, সেই ধরনের গুড কিনবে। একজন ধরুন শিল্পপতি, যার 10,000 কোটি টাকার সম্পদ আছে, তার 11,000 কোটি টাকার সম্পদ হলো, সে তার 10 কিলো চাল বেশি খাবে না। কিন্তু একজন সাধারণ মানুষ, যার মিনিমাম ওয়েজেস বাড়বে, সে কিন্তু একটু বেশি কনজিউমার গুড, সে কিন্তু কী করবে? একটা সাবান কিনবে, একটু শ্যাম্পু কিনবে। বাজারের গতিময়তা বাড়বে, অর্থনীতির গতিময়তা বাড়বে। বড়লোক আরও বেশি বড়লোক হলে বাজারের গতিময়তা খুব একটা বেশি বাড়ে না, কিন্তু সাধারণ মানুষের হাতে দুটো টাকা এলে বাজারের গতিশীলতা বাড়ে। এই সাধারণ সহজ সত্যটা এটা বুঝতে পারেন না অনেকে, আর বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তখন তো বুঝতেই পারেন না। মমতা ব্যানার্জি বুঝতে পারেননি, মানুষ বুঝিয়ে দিয়েছে, এখন ওর সঙ্গী সাথীরাও ওকে ঘাড় ধাক্কা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, তারপরেও বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছিল ওটা, যারা এটা করছে তারা বেইমানি করছে, আর সবাইকে ক্ষমা করা যায়, বেইমানদের ক্ষমা